নাশকতার মামলায় মোহাম্মদপুর থেকে গ্রেপ্তারের পর তেজগাঁও থানায় মামুনুল হক আদালতে তোলা হবে কাল। করোনায় একদিনে 102 মৃত্যুর নতুন রেকর্ড, নতুন রোগী ৩,৬৯৮ জন, শনাক্তের হার 19.06%। দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালের যাত্রা শুরু, কাল থেকে রোগী ভর্তি 500 বেডে মিলবে আইসিইউ সমমানের সেবা। বিশেষ ফ্লাইটের দ্বিতীয় দিনে মধ্যপ্রাচ্যে যাচ্ছে 12 উড়োজাহাজ, সিঙ্গাপুরে চালু না হওয়ায় ক্ষোভ প্রবাসীদের। সংবাদ সন্ধ্যায় স্বাগত, আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। যাচ্ছি পুরো খবরে। পলাতক, আত্মগোপন, নজরদারি সব নাটকের পর অবশেষে গ্রেপ্তার হলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। 2020 সালের মার্চে ভাঙচুরের মামলায় রোববার দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামুনুল হককে রাখা হয়েছে তেজগাঁও থানায়, সোমবার আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ইস্যু করে মার্চে হঠাৎ উত্তেজিত হয় হেফাজতে ইসলাম। 26 থেকে 28 মার্চ ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় চালায় তাণ্ডব। এরপর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রিসোর্টে নারীসহ মামুনুল হক আটক হলে আবারও ভাঙচুর চালায় হেফাজত কর্মীরা। এসব ঘটনায় মামলা হয় 90টি। এসব মামলায় কয়েকটিতে আসামি করা হয় মামুনুল হককে। তাকেই সন্দেহ করা হয় উস্কানিদাতা হিসেবে। নানা অভিযোগের পরও ধরাছোঁয়ার বাইরে ছিল মামুনুল। এপ্রিলের শুরু থেকে হেফাজত নেতাদের গ্রেপ্তার শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হয় ঢাকা মহানগরী সভাপতি সহ শীর্ষ 7 নেতা। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তারা দায়ী করেছে মামুনুল হককে। হেফাজত নেতা মামুনুল হক সাহেবের বিষয়ে তাদের যে অভিব্যক্তি, সেটাও তাদের আসলে সন্তোষজনক। তারা সন্তুষ্ট না, বিশেষ করে সবাই অসন্তুষ্ট প্রকাশ করছে, কিন্তু হয়তো দলের বা ওই হেফাজতের কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় তারা আছে। এর জেরে রোববার সকাল থেকে মামুনুলকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল। দুপুর 1:45টায় মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অভিযান চালায় তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল। মামুনুলকে গ্রেপ্তার করে আনা হয় হারুনুর রশিদের কার্যালয়ে। সংবাদ সম্মেলনে হারুন জানান, 2020 সালের 7 মার্চ মোহাম্মদপুরের 7 গম্বুজ মসজিদে মারধর ও ভাঙচুরের মামলায় মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় 7 নম্বর আসামি মামুনুল হক। এছাড়া তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতার একাধিক মামলা রয়েছে। মোহাম্মদপুর থানাও একটি ভাঙচুরের একটা মামলা ছিল। সেই মামলার প্রেক্ষিতে তাকে আমরা এই তদন্ত করছিলাম। তদন্তের প্রেক্ষিতে আমাদের কাছে যেটা আমরা কনফার্ম হয়েছি যে এই মামলার সাথে সে জড়িত। আমরা মোহাম্মদপুর থানা মামলায় তাকে আমরা আজকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে 1:15টার দিকে আমরা তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে ওইখান থেকে আমরা আমাদের অফিসে নিয়ে আসছি এবং ওই ঘটনা সে জানেন এবং সত্যতা স্বীকারও করেছেন। পরে ডিসি কার্যালয় থেকে মামুনুলকে আনা হয় তেজগাঁও থানায়। এ সময় আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মামুনুল। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 102 জনের মৃত্যু হয়েছে, যা আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 10,385 জন। দেশে করোনায় অতীতে সব রেকর্ড ছাড়িয়ে 24 ঘন্টায় মৃত্যু হলো 102 জনের। এর আগে গত শনিবার এবং শুক্রবার 101 জন করে মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণহানি হল 10,385। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় সংগ্রহ হয় 19,404টি নমুনা। নতুন শনাক্ত 3,698 জন সহ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 7,18,950 জন। তবে 5 দিন পর কমে এসেছে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার। 24 ঘন্টায় দেশে করোনা শনাক্তের হার 19.06। এর আগে 13 এপ্রিল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল 18.29। তবে বিশেষজ্ঞরা বলছেন, একাধিক কারণে পরীক্ষা ও শনাক্তের পরিমাণ কমেছে। জনমনে একটা কিন্তু স্টিগমা বা আতঙ্ক কিন্তু অনেকের মধ্যে কাজ করে যে আমি টেস্ট, সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে, সচেতনদের তো অন্য কথা। সাধারণ মানুষরা মনে করে আমি এখন যদি টেস্টের মুখোমুখি হই, এইরকম পরিস্থিতি যদি টেস্ট হই, তাহলে আমি যাবোটা কোথায়?
এই যে একটা কোথায় যাব, কোথায় ট্রিটমেন্টটা নেব, এই ধরনের পজিটিভ যদি হয়ে যায়, ফলে যতক্ষণ না পর্যন্ত সে পরিস্থিতি খারাপ না হচ্ছে ততক্ষণ সে কিন্তু যদি মুভ করছে না। অর্থাৎ এই দুইটা কারণে কিন্তু হঠাৎ করে এই গত কয়েকদিনে পরীক্ষার পরিমাণটা কমেছে। আমি বলবো যে পার্সেন্টেজ কমেনি শনাক্তের, কিন্তু পরীক্ষার পরিমাণটা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬,১২১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬,১৪,৯৩৬ জন। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুধুমাত্র প্রধান সড়ক ও অভিজাত এলাকাতেই যেন সীমাবদ্ধ হয়ে পড়েছে করোনা রোধে চলমান কঠোর লকডাউন। রাজধানীর অলিগলি ও মহল্লা থাকে লোকারণ্য, দোকান বাজার সর্বত্র ভিড়, কোথাও মানা হচ্ছে না বিধিনিষেধ। প্রধান সড়কে পুলিশের চেকপোস্ট থাকলেও ছোট রাস্তায় নজরদারি কম থাকায় অকারণে বের হচ্ছেন অনেকে। করোনা রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। সরকারের বিধিনিষেধ কার্যকরে ও সাধারণ মানুষের অকারণ চলাচল নিয়ন্ত্রণে প্রধান প্রধান সড়কে বসেছে চেকপোস্ট। তবে এসব কড়াকড়ি যেন শুধু প্রধান সড়কে সীমাবদ্ধ। অলিগলি ও মহল্লায় পুলিশের নজরদারি না থাকায় সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। দোকান বাজার বা অন্য কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাইরে বের হওয়ার পিছনে অনেকে দিতে পারছেন না যুক্তিযুক্ত কোনো কারণও। মাস্ক বাসায় পেয়েছি বলে বাচ্চা এই যে আসছে বাজারে, আমার মায়ের আসছে লোক গার্মেন্টস খোলা, ফ্যাক্টরি খোলা, এর জন্য ওনাকে নামিয়ে দিতে যাচ্ছি। আমাদের এজিও গ্রুপে কাজ চলে, ফ্যাক্টরিতে প্রোডাকশন চলে, আমরা প্রোডাকশন পারপাসে যাচ্ছি, ওখানে প্রোডাকশনটা ফলো করতে হবে। অবশ্য আইনশৃঙ্খলা বাহিনী বলছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অকারণ ঘোরাঘুরি করলে তাদেরকে আনা হচ্ছে আইনের আওতায়। স্বাস্থ্যবিধি যাতে মানা হয় সেই বিষয়ে আমাদের সার্বিক নজরদারি রয়েছে এবং মার্কেট কমিটিগুলোর সাথেও কথা হয়েছে এবং পুলিশ বারবার গিয়ে দেখছে সেখানে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে কিনা। এদিকে লকডাউনের ৫ দিন পরও রাজধানীর বেশিরভাগ কাঁচা বাজার খোলা জায়গায় সরানো হয়নি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাখালীর ডিএনসিসি মার্কেটে উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। কাল সকাল ৮টা থেকে শুরু হবে রোগী ভর্তি। ১,০০০ বেডের এই হাসপাতালের ৫০০ বেডেই আইসিইউ সমমানের সেবা মিলবে। এছাড়া আলাদা করে আইসিইউ বেড থাকছে ১০০টি। মহাখালীর ডিএনসিসি মার্কেট এখন বিশেষায়িত করোনা হাসপাতাল। ২২ বিঘা আয়তনের মার্কেট অবকাঠামোতে তৈরি করা হয়েছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। এখানে থাকছে ১০০ শয্যার আইসিইউ, ২৫০টি এইচডিইউ, কোভিড আইসোলেটেড রুম ৪৩৮টি, আর ইমার্জেন্সি বেড রাখা হয়েছে ৫০টি। হাসপাতালের অর্ধেক বেডেই থাকছে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা। ৫০০ বেডেই আইসিইউ সমতুল্য কোভিড রোগীর জন্য। কাজেই যত এখানে আমরা আইসিইউ আজকে চিন্তা করছি, ঢাকা শহরে বর্তমানে যতগুলো আইসিইউ আছে তার প্রায় সমান সংখ্যক এই কোভিড ডেডিকেটেড হাসপাতাল আইসিইউ আমরা আজকে থেকে চালু করতে সক্ষম হলাম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে ভর্তি। ৬০টি আইসিইউ বেড, ৫০টি ইমার্জেন্সি বেড, ১৫০টি সাধারণ বেড, সব মিলিয়ে প্রথমে চালু হচ্ছে ২৬০টি বেড। আগামী ৭ দিনের মধ্যে আরও ২৫০ এবং এ মাসের মধ্যে পুরোপুরি চালু হবে হাসপাতালটি। আমরা আশা করি যে আমরা দ্রুততার সাথেই এই হাসপাতালটিকে যে উদ্দেশ্য করা হয়েছে সেই কার্যক্রম আমরা পরিচালনা করতে যাব। তা আমরা প্রত্যাশা করি যে এই হাসপাতাল আমাদের দেশের মানুষকে এই ক্রান্তি লগ্নে তাদেরকে বাঁচিয়ে রাখার একটা আশার কেন্দ্রস্থল হিসেবে পরিণত হবে। এর আগে এখানে শুধু করোনা পরীক্ষার নমুনা নেওয়া হতো, এখন থেকে পরীক্ষার ব্যবস্থাও থাকছে। এছাড়া নানা পরীক্ষা নিরীক্ষাও করা যাবে এই হাসপাতালে। রহস্যময় এক ভাইরাস করোনা। এই ভাইরাসে আক্রান্তদের সারাতে ব্যবহার করা হচ্ছে নানা পদ্ধতি আর নানা ওষুধ। তবে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকরী বলা হচ্ছে অক্সিজেনকে। মহাখালীর এই কোভিড ডেডিকেটেড হাসপাতালের ১,০০০ শয্যার মধ্যে ৫০০টিতেই আছে হাই ফ্লো অক্সিজেন, যা করোনা চিকিৎসায় বড় ভূমিকা রাখবে আশা করছেন চিকিৎসকেরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। দেশে চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্তরা পরিবার প্রতি ২৫০০ এবং কৃষক পরিবারকে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
এই অনুদানে সরকারের মোট বাজেট ধরা হয়েছে 930 কোটি টাকা। ঈদের আগে মোবাইলের মাধ্যমে সুবিধাভোগী পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঈদ উপহারের অর্থ পৌঁছে যাবে। প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর দ্বিতীয় দিনে মধ্যপ্রাচ্যের 4টি দেশে ছেড়ে যাচ্ছে মোট 12টি উড়োজাহাজ। রোববার দুপুর পর্যন্ত ছেড়ে গেছে 3টি ফ্লাইট। জটিলতা নিরসন হওয়ায় আজ কোনো ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা নেই জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সিঙ্গাপুরে এখনও ফ্লাইট চালু না হওয়ায় ক্ষুব্ধ প্রবাসী কর্মীরা। আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সরকার। কিন্তু নানা জটিলতায় প্রথম দিনের বেশিরভাগ ফ্লাইট বাতিল হয়। পরে সৌদি আরবে ল্যান্ডিং অনুমতি মিললে অবসান হয় জটিলতার। রোববার মোট 12টি ফ্লাইটে প্রবাসী কর্মীরা যাচ্ছেন মধ্যপ্রাচ্যের 4 দেশে। অনেকদিন যাবতে লকডাউনের কারণে অনেক ভোগান্তির মধ্যে ছিলাম, তো যাক এখন নতুন করে একটা আশ্বাস পাইলাম আজকে যাওয়ার জন্য আমরা যাচ্ছি। করোনা টেস্ট করছি, আমার ফ্লাইট ছিল 17 তারিখে, আজ 18 তারিখে আসার কথা বলছে, আসছি এয়ারপোর্টে। ভালো লাগতেছে কারণ কার তো মনে করেন অনেক টেনশনে পেয়েছে, আমরা কষ্ট করে অনেক দূরত্ব আসছি, ওখানে আজকে যাইতেছে, অনেক ভালো লাগতেছে। তবে মধ্যপ্রাচ্যের কর্মীরা যেতে পারলেও সিঙ্গাপুরে এখনও কোনো ফ্লাইট চালু না হওয়ায় ক্ষুব্ধ প্রবাসীরা। আমরা দেশে থেকে আসছি, আমাদের 18, 19, 20 এই 3 দিনের মধ্যে হচ্ছে এন্ট্রি অ্যাপ্রুভাল, সিঙ্গাপুরে ঢুকতে হবে। এরপরে আর সিঙ্গাপুর সরকার আমাদের অ্যালাউ করবে না। আমি অলরেডি এয়ারলাইন্স অ্যালাউ করছি, ওরা বলতেছে তোমাদের কোনো ফ্লাই নাই। তাহলে আমরা টিকিট কাটছি, কি দেখি আমরা টিকিট কাটছি, আমরা তো ফ্লাই আছে বুঝি আমরা টিকিট কাটছি। প্রধানমন্ত্রী বলছে আমাদেরকে স্পেশাল ফ্লাইট দিবে, তাহলে আজকে স্পেশাল ফ্লাইট কই? বিমানবন্দরের পরিচালক জানান, শিডিউল অনুযায়ী সবগুলো এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। সিঙ্গাপুরের দ্রুত ফ্লাইট পরিচালনায় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ফ্লাইট শুরু করার বিষয়ে অনেক কিছু আছে, লাইক প্যাসেঞ্জারের সংখ্যা এবং অন্যান্য বিষয়, ল্যান্ডিং পারমিশন, এই বিষয়গুলো বিবেচনা করে আসলে যারা চাচ্ছে তারা করছে আর কি। আর যারা হয়তো প্রিপারেশন এখনো বা শেষ হয় নাই, তারা হয়তো করতে পারছে না বা তারা ভবিষ্যতে করবে। এদিকে লকডাউনে বাতিল হওয়া ফ্লাইটের টিকিট পেতে প্রবাসীরা রাজধানী সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে জড়ো হলে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। বাতিল ফ্লাইটে যাত্রীদের পর্যায়ক্রমে নতুন টিকিট দেওয়া শুরু করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সাদ্দাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের রক্তক্ষয়ী সংঘাতের পেছনে স্থানীয় রাজনীতির স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলে মনে করছে প্রশাসন। ইন্ধনদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে তারা, যদিও যাকে ঘিরে অভিযোগ সেই স্থানীয় জনপ্রতিনিধি উল্টো দায়ী করছেন প্রশাসনকে। পুরছে বাঁশখালীর গন্ডামারায় নির্মাণাধীন এসএস পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কালো ধোঁয়ায় ঢাকা বিশাল এলাকা। শ্রমিক পুলিশ সংঘর্ষের অন্তত 4 ঘন্টা পর শনিবার বিকেলেও এই দৃশ্য ছিল প্রকল্প এলাকায়। ঘটনার পরই সংঘর্ষের কারণ ও এর সাথে জড়িতদের নিয়ে নানা আলোচনা শুরু হয় বাঁশখালীতে। কেন শ্রমিকদের মনে বিদ্রোহ দানা বেঁধেছে, আর তা দমাতে তাদের উপর কেনই বা গুলি চালালো পুলিশ? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রশাসনের কর্মকর্তাদের দাবি শ্রমিকদের উস্কে দিয়েছে তৃতীয় একটি পক্ষ। জানমাল রক্ষার্থে এবং এই প্ল্যান্টের প্রপার্টি রক্ষার্থে, চাইনিজ নাগরিকদের জানমাল রক্ষার্থে পুলিশ এখানে আইনগত যা যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিয়েছে। কিছু স্বার্থান্বেষী মহলও কিন্তু আজকের এই ঘটনাটি উস্কে দিয়েছে। এই বিষয়টিও কিন্তু আমরা খতিয়ে দেখব, যাতে করে এই ধরনের ঘটনার ভবিষ্যতে না ঘটে। তৃতীয় পক্ষ হিসেবে অভিযোগের তীর স্থানীয় ইউপি চেয়ারম্যান লিয়াকতের দিকে। অবশ্য লিয়াকতকে নিয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ প্রশাসন বা স্থানীয়রা। তবে অনেকের ধারণা, সম্প্রতি প্রকল্পের শ্রমিক সরবরাহের ঠিকাদারি হাতছাড়া হওয়ার কারণেই কর্তৃপক্ষকে চাপে ফেলতে শ্রমিকদের খেপিয়ে তুলেছেন লিয়াকত। যদিও লিয়াকত চেয়ারম্যানের দাবি, তার দিকে অভিযোগ তুলে নিজেরা বাঁচতে চান সহিংসতাকারীরা। জনপ্রতিনিধির এখানে ইন্ধন থাকার তো প্রশ্নই ওঠে না। জনপ্রতিনিধি রাষ্ট্রকে হেল্প করতে বাধ্য। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সবকিছু যাচাই করে তুলে আনার চেষ্টা করবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। নামটা শোনা যাচ্ছে, কিন্তু আমি এই কারণেই আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটি বিস্তারিত তদন্ত করে যখন সাক্ষ্য প্রমাণ সহ উপস্থাপন করবে তখন আমরা বুঝতে পারবো। শনিবার বেলা 11:15টার দিকে বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র এলাকায় শ্রমিক পুলিশ সংঘর্ষে 5 জন নিহত হয়। আহত হয় 3 পুলিশ সহ আরও 19 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
চট্টগ্রাম। অনাবৃষ্টির কারণে হুমকিতে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের আমের ফলন। বৃষ্টি না হওয়ায় বাগানে বাগানে ঝরে পড়ছে বিপুল পরিমাণ আম। সেচ দিয়েও কোনো লাভ হচ্ছে না বলে জানিয়েছেন কৃষকরা। আর কৃষি বিভাগ বলছে এখনই পর্যাপ্ত বৃষ্টি না হলে আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। বৈশাখেও বৃষ্টি নেই চাঁপাইনবাবগঞ্জে। বৃষ্টি না থাকায় ঝরে পড়েছে প্রচুর আম। গত এক দশকের মধ্যে এবারে সবচেয়ে বেশি মুকুল ধরে গাছে। তবে মুকুল থেকে গুটি হওয়ার পর আম ঝরে যাচ্ছে। বাগানে বাগানে সেচ দিয়েও লাভ নেই। এরই মধ্যে কোনো কোনো বাগানের অর্ধেক আম ঝরে পড়েছে। এ অবস্থায় আমের ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। অনেক দিন থেকে পানি নেই, পানির হাহাকার পড়ে গেছে। এ কারণে আম ঝরছে, প্রচুর আম ঝরে পড়ে গেছে। গাছের গোড়ায় পানি শোষণ দিয়া পানি করে তবু দেখা যাচ্ছে যে আম থামে না, আম নামতি আছে, গাছটা পড়তি আছে। মুকুল আপনার বাগানে ভালোই ছিল, এই খরার কারণে সব ঝরে পড়া হলো। তারপর যেটুকু আম হলো এই আবার খরা জোরাল হয়ে গেল, যে আম ঝরতে লেগেছে। এখন চাঁপাইনবাবগঞ্জের বড় বড় গাছে সেচ দেওয়া সম্ভব নয় উল্লেখ করে এই কৃষি কর্মকর্তা বলছেন, এখনো পর্যাপ্ত বৃষ্টি হলে বিপুল পরিমাণ আম টিকানো সম্ভব হবে। গাছের গোড়াতে পানি দিলে হবে না, মুকুলের উপরে যখন গাছটা আমটা বড় হয় তখন সেই জায়গায় যদি আমের পানি পড়ে আমের উপরে, তাহলে আমের বোঠাটা শক্ত হয়। এবছর চাঁপাইনবাবগঞ্জে 34,778 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যা গত বছরের চেয়ে 1,700 হেক্টর বেশি। আর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 3 লাখ মেট্রিক টন। কৃষি বিভাগের হিসেবে এবছর 95% বেশি গাছে মুকুল এসেছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লকডাউনে কর্মহীন প্রায় 1200 পরিবহন শ্রমিককে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও এনা ট্রান্সপোর্ট। রোববার সকাল 11টার দিকে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে ত্রাণ বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ জানান, রাজধানীতে প্রায় 1 লাখ পরিবহন শ্রমিক রয়েছে। ব্যক্তিগত উদ্যোগে সবাইকে ত্রাণের আওতায় আনা সম্ভব নয়। এ সময় তিনি বাস মালিকদের এগিয়ে আসার অনুরোধ জানান। এছাড়া পরিবহন মালিক সমিতিকে এ মহামারীর সময় শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তো আমরা সারা বাংলাদেশের মালিক সমিতি, বিভিন্ন কোম্পানি, পরিবহন কোম্পানি এবং শ্রমিক ইউনিয়ন সহ সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই কর্মহীন পরিবহন শ্রমিকদেরকে এই লকডাউন চলাকালীন অবস্থায় সবাই যেন সহযোগিতা করে। সবাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে সম্মত হয়েছে দেশ দুটি। দুই দেশের জলবায়ু বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশের মধ্যে প্রথম 2 অবস্থানে যুক্তরাষ্ট্র ও চীন। কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে বিভিন্ন সময়ে দেশ দুটির প্রতি আহ্বানও জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। এবার জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র ও চীন। বেইজিং সফররত জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির সাথে চীনের দূত সেই ঝেনহুয়ার আলোচনা শেষে এ ঘোষণা আসে। যৌথ বিবৃতিতে বলা হয়, অংশীদারদের সাথে নিয়ে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং চীন। এবছরের শেষে গ্লাসগোতে হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তারা। প্যারিস চুক্তি অনুযায়ী বার্ষিক গড় উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও চীন। আমি কাউকে দোষ দেব না। আমরা প্রচুর কয়লা ব্যবহার করেছি, অন্যান্য দেশেও এর ব্যবহার ব্যাপক, কিন্তু বিশ্বে চীন সবচেয়ে বেশি কয়লা ব্যবহার করে, কারণ এটি বড় দেশ এবং অর্থনীতিও বড়। বিশ্বের সোলার প্যানেলের বড় উৎপাদক দেশটি। কয়লার ব্যবহার অবশ্যই কমাতে হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। ক্ষমতায় এসেই সেই চুক্তিতে ফেরেন বাইডেন। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন চললেও জলবায়ু ইস্যুতে একমত হলো দেশ দুটি। এদিকে চলতি সপ্তাহে জলবায়ু সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এর অপেক্ষায় রয়েছে বেইজিং। যদিও ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং থাকবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাদিয়া। শ্রীলঙ্কায় নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন দাপট দেখানো লাল দলের তামিম, সাইফ, শান্ত ও মুশফিক। দ্বিতীয় দিন মুমিনুলের সবুজ দলের ব্যাটিংয়ে অস্বস্তি ছিল। দুইবার নেমে 50 করেন লিটন। অধিনায়ক মুমিনুলও দুবার নেমেছেন, দ্বিতীয়বারে করেন 47 রান। এদিন বোলিংয়ে সফল মিরাজ, এই স্পিনারের শিকার 3 উইকেট। টেস্ট একাদশে থাকবেন এমন 4 ব্যাটসম্যান সবুজ দলে। সেরা প্রস্তুতির জন্য লিটন উঠেছেন টপ অর্ডারে, সঙ্গী হয়েছেন সাদমানের। শুরুতে আত্মবিশ্বাসী হলেও সাদমান ইনিংস লম্বা করতে পারেননি। 27 রানে স্বেচ্ছায় অবসরে যান লিটন। প্রথমবার নেমে কোনো রান না করে আউট হন মুমিনুল। আরেকবার নেমে 64 করে সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ করে দেন লিটন। আর মুমিনুল দ্বিতীয়বার আউট হন 47 রানে। 50-র আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন টেস্ট অধিনায়ক। মিঠুনের ইনিংস লম্বা হয়নি। 28 রানের ইনিংসে ছড়ি ঘোরানোর চেষ্টা করেন কয়েকবার। আগের দিন দাপট দেখিয়েছিল তামিমের লাল দলের ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিন ব্যাটসম্যানদের দিকেই নজর ছিল, কিন্তু এদিন স্পটলাইটে মেহেদী মিরাজ। 3 উইকেট নিয়ে টেস্টের প্রস্তুতি দুর্দান্তভাবে সেরে নিলেন এই অফ স্পিনার। টেস্ট দলের 2 বোলার আবু জাহেদ ও তাইজুলের প্রস্তুতিও মন্দ হয়নি। দুজনে নেন 1টি করে উইকেট। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় আক্রান্ত হলেও সুস্থ আছেন নারী ফুটবল দলের 5 সদস্য। হালকা উপসর্গ থাকলেও তাদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। আপাতত বাফুফে ভবনে আইসোলেশনে আছেন তারা। গত বুধবার করোনা টেস্টে পজিটিভ হন কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, নীলুফা ইয়াসমিন নীলা এবং আনাই মগিনী। আক্রান্তরা সবাই খেলছিলেন নারী ফুটবল লিগে। লকডাউনের পর লিগ বন্ধ হওয়ায় মেয়েরা আসে বাফুফের ক্যাম্পে। সেখানে রুটিন মাফিক টেস্টে পজিটিভ হন এই 5 জন। ফেডারেশন থেকে জানানো হয়েছে সবাই বেশ ভালো আছেন। লা লিগায় টানা 5ম জয়ের লক্ষ্যে নামবে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নদের পরীক্ষায় এবার গেতাফের মাঠে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। এল ক্লাসিকো জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে গ্যালাকটিকোদের। তবে টানা খেলা আর ইনজুরি সমস্যা নিয়ে চিন্তা জিদানের। স্কোয়াড সাজাতে একাডেমির শরণাপন্ন হতে হয়েছে কোচকে। গেতাফের বিপক্ষে 2008 সালের নভেম্বরের পর হারেনি রিয়াল। এদিকে রাত 12:30টায় সেরিয়াতে নেপোলির চ্যালেঞ্জ নেবে টেবিল টপার ইন্টার মিলান। শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় কন্তার দল। তবে ইনফর্ম নাপোলির মাঠে কাজটা কঠিন হবে ইন্টারের জন্য। অবশেষে শিরোপা খরা কাটল বার্সেলোনার। বিলবাউকে উড়িয়ে কোপা দেল রের চ্যাম্পিয়ন কাতালানরা। ফাইনালে জোড়া গোল করেছেন অধিনায়ক মেসি। বার্সার দায়িত্ব নিয়ে প্রথম শিরোপার স্বাদ পেলেন রোনাল্ড কোম্যান। পরবর্তী লক্ষ্য লিগ শিরোপা। এক যুগের মধ্যে গেল মৌসুমে শিরোপা শূন্য ছিল বার্সেলোনা। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, লা লিগার শিরোপা সম্ভাবনাও কম। তাই কোপা দেল রে অনেকটা আরাধ্য ছিল কাতালানদের। নতুন যুগে বার্সার প্রথম ট্রফি, বিশেষ কিছু মেসির জন্য। সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে বার্সার ধৈর্যের কঠিন পরীক্ষা নেয় অ্যাথলেটিক বিলবাও। চাপ তৈরি করেও প্রথমার্ধে জালের দেখা পায়নি কাতালানরা। তবে ঘন্টা পেরোনোর আগেই বার্সাকে কক্ষপথে নিয়ে যান আতোয়া গ্রিজম্যান। প্রথম গোলের রেশ না কাটতেই লক্ষ্যভেদ ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের। জর্ডি আলবার ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডাচ মিডফিল্ডার। 2 গোলে ম্যাচের ভাগ্য অনেকটা গড়া হলেও বাকি ছিল মেসি ম্যাজিক। 5 মিনিটে জোড়া পূরণ করেন আর্জেন্টাইন সুপারস্টার। আর 12 মিনিটে 4 গোল হজম করে পথ হারায় বিলবাও। শেষ দিকে স্কোরলাইন হতে পারত 5-0, তবে ভিআরে বাতিল হয় গ্রিজম্যানের গোল। তাতে আর কি আসে যায়। 2 মৌসুম পর আবারও কোপা দেল রে শিরোপা মেসির বার্সার। আর প্রথম ট্রফি জয়ে স্বস্তিতে কোচ রোনাল্ড কোম্যান। শিরোপা জেতা সব সময়ই আনন্দের। একটি ট্রফি আপনাকে আরেকটা ট্রফির অনুপ্রেরণা যোগাবে। এখন লা লিগার কথা ভাবছি। বার্সেলোনা দুর্দান্ত খেলেছে, ওদের অভিনন্দন। দ্বিতীয়ার্ধে আমরা খেই হারিয়ে ফেলি। কোচ হিসেবে এর দায়ভার আমার। মৌসুমের প্রথম শিরোপা অনুপ্রেরণা হতে পারে মেসির জন্য।
বার্সা ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন খুদে জাদুকর। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর সেই সঙ্গে শেষ করছি সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। নাশকতার মামলায় মোহাম্মদপুর থেকে গ্রেপ্তারের পর তেজগাঁও থানায় মামুনুল হক আদালতে তোলা হবে কাল। করোনায় একদিনে 102 মৃত্যুর নতুন রেকর্ড, নতুন রোগী 3698 জন, শনাক্তের হার 19.06। দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালের যাত্রা শুরু, কাল থেকে রোগী ভর্তি, 500 বেডে মিলবে আইসিইউ সমমানের সেবা। বিশেষ ফ্লাইটের দ্বিতীয় দিনে মধ্যপ্রাচ্যে যাচ্ছে 12 উড়োজাহাজ, সিঙ্গাপুরে চালু না হওয়ায় ক্ষোভ প্রবাসীদের। আর এই ছিল এখনকার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।